হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS সাইট একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর। তোমাদের ক্লাস 12-এ 4th সেমিস্টারে প্রথম ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, যেখানে আমরা ফার্স্ট যে চ্যাপ্টারটা বেসিক অফ অপারেটিং সিস্টেমের প্রথম যে চ্যাপ্টারটা ইন্ট্রোডাকশন এটা করছিলাম। ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম অপারেটিং সিস্টেম কি, কত ধরনের হতে পারে, তার মধ্যে ব্যাচ অপারেটিং সিস্টেম বা ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম আর মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম, এই দুটো সম্পর্কে করেছিলাম। আজকের এই ভিডিওটা হলো ভিডিও নাম্বার 2, যেখানে আমরা টাইম শেয়ারিং, মাল্টি প্রসেসিং, ডিস্ট্রিবিউটেড অ্যান্ড রিয়েল টাইম অপারেটিং সিস্টেম সম্পর্কে জানবো। তো চলো এক এক করে দেখেন আমাদের যে বিষয়বস্তুগুলো পড়তে হবে। তো এখান থেকে আজকে শুরু করবো, যেটা হলো টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম কি। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম হলো এমন একটি ব্যবস্থা যেখানে একই সময় একাধিক ব্যবহারকারী একটি মাত্র কম্পিউটারের রিসোর্স ব্যবহার করতে পারে। এই সিস্টেমে সিপিইউর সময়কে ছোট ছোট অংশে ভাগ করে দেওয়া হয় প্রচুর ইউজারের মধ্যে, যাতে তারা ঠিক করে সেটাকে ব্যবহার করতে পারে। এবার টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের উদাহরণ কি কি, যেমন ইউনিক্স একটা টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম ফিচার সাপোর্ট করে, লিনাক্সে এই ফিচারটা আছে, ইভেন উইন্ডোজ সার্ভার যেগুলো, সেখানেও কিন্তু এই টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের ফিচারগুলো আছে। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য: প্রতিটি ব্যবহারকারী তার কাজের জন্য দ্রুত প্রতিক্রিয়া পায়, কারণ সিস্টেমটি দ্রুত এক কাজ থেকে অন্য কাজে স্থানান্তরিত বা সুইচিং করতে থাকেন। এটি সিপিইউ এর নিষ্ক্রিয় সময় কমিয়ে আনে, কারণ যখন একটি প্রোগ্রাম ইনপুট আউটপুট অপারেশনের জন্য অপেক্ষা করে, তখন সিপিইউ অন্য একটি প্রোগ্রামে এক্সিকিউট করতে থাকে। এটি একাধিক প্রোগ্রামকে একসাথে চালাতে সাহায্য করে বা চালাতে অ্যালাউ করে। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের সুবিধা: ব্যবহারকারীকে তার কাজের ফলাফলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় না। একাধিক ব্যবহারকারী একই সাথে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের রিসোর্স ব্যবহার করতে পারে। যেহেতু একাধিক ব্যবহারকারী একই সিস্টেম ব্যবহার করে, তাই সফটওয়্যার আলাদাভাবে ইনস্টল করার প্রয়োজন হয় না। টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের অসুবিধা: যার সুবিধা থাকে তাতে অসুবিধা থাকবে। একাধিক ব্যবহারকারী ডেটা একই সিস্টেমে থাকার কারণে অনেক সময় নিরাপত্তা বা ডেটার অখণ্ডতা বজায় থাকে না বা বজায় রাখা কঠিন হয়ে দাঁড়ায়। যখন ব্যবহারকারীর সংখ্যা অনেক বেড়ে যায়, তখন ডেটা রিসোর্স আরও বেশি ছোট ছোট পার্টে ভাগ হয়ে যায়। সাপোজ ধরো তোমার একটা টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম সেট করা আছে যাতে 10 জিবি র্যাম রয়েছে। এবার মাত্র ইউজার রয়েছে কজন? 2 জন, তাহলে 5 জিবি করে দুজনের মধ্যে ডিভাইড হচ্ছে। যদি ইউজার থাকে 4 জন, তাহলে 2.5 জিবি করে। এবার যখন ইউজারের সংখ্যা বাড়বে, র্যামের পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এটাই হলে সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজগুলোর মধ্যে একটা। এই ধরনের সিস্টেমে ডিজাইন এবং রক্ষণাবেক্ষণ অপেক্ষাকৃত জটিল। মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম টাইম শেয়ারিং এর পরে মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম কি? মাল্টি প্রসেসিং এর মাধ্যমে বুঝতে পারছি, মাল্টি মানে অনেক, প্রসেসিং মানে যেখানে অনেকগুলো প্রসেসর কাজ করে, মানে এমন একটা অপারেটিং সিস্টেম যেখানে মাল্টিপল প্রসেসর একসঙ্গে কাজ করতে পারে। কি বলছে তাই? মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম হলো এমন একটি সিস্টেম যেখানে একাধিক সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ সিপিইউ বা প্রসেসর একই সঙ্গে কাজ করে। এই প্রসেসরগুলো সাধারণত একই প্রধান মেমোরি বা প্রাইমারি মেমোরি এবং ইনপুট আউটপুট ডিভাইসগুলোতে ভাগ করে নেয়। মানে মাল্টিপল প্রসেসর থাকতে পারে, কিন্তু যেটা প্রাইমারি মেমোরি আছে ওই প্রাইমারি মেমোরিটাকেই অ্যাকসেপ্ট করবে। এবার মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমের উদাহরণ কি কি? উইন্ডোজ সার্ভার ওএস, যেটা এর মধ্যে মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য বর্তমান, যে নানা ধরনের সার্ভার চলে পৃথিবীতে, মেজরিটিতেই এরকম মাল্টি প্রসেসিং কিন্তু অপারেটিং সিস্টেম বর্তমান থাকে। লিনাক্স, ইউনিক্স, ম্যাক ওএস অ্যাজ ওয়েল। এরপরে মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমের মূল বৈশিষ্ট্য কি কি? সিস্টেমে 2টি বা তার বেশি প্রসেসর থাকে। সমস্ত প্রসেসর একটি শেয়ার্ড মেমোরি ব্যবহার করে, যাকে এসএমপি বলা হয়। এটি একাধিক প্রোগ্রাম বা একটি বড় প্রোগ্রামকে বিভক্ত করে তার ভিন্ন ভিন্ন অংশকে একই সময়ে প্রক্রিয়াকরণ করার জন্য। একটা বড় প্রোগ্রাম আছে, সেটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিল, আর যে কটা প্রসেসর আছে তাদের নিজেদের মধ্যে কাজটাকে ডিভাইড করে নিল। এতে কি হলো? কাজটা খুব দ্রুত করতে পারলো। একক সময়ে আরও বেশি কাজ সম্পন্ন করা যায়। সাধারণত মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় সেই ধরনের সিস্টেমে যেখানে হাই পারফরমেন্স কোনো কাজ করতে হয়, যেমন কোনো স্পেস স্টেশন, যেমন কোনো সার্ভার, কোনো ডেটা সেন্টার, এই ধরনের জায়গায়। এরপরে মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমের কাজ বা কার্যাবলী লেখো। এটি প্রসেসরগুলোর মধ্যে লোড সমান ভাগে ভাগ করে দেয়, যাতে কোনো একটি প্রসেসরের ওপর অতিরিক্ত চাপ পড়ে না যায়। যখন কোনো প্রসেসর বন্ধ হয়, তখন এই পুরো সিস্টেমটা বন্ধ হয়ে যায় না। তার ফলে কি হয়? যেহেতু তোমার এখানে মাল্টিপল প্রসেসর থাকে, একটা প্রসেসর সাপোজ বন্ধ হয়ে গেল, বাকি প্রসেসর কিন্তু সেই কাজটা সম্পন্ন করে দেবে। যেহেতু একাধিক প্রসেসর একই মেমোরি ব্যবহার করে, তাই একটি প্রসেসর অন্য প্রসেসরের ডেটা যেন ভুলভাবে পরিবর্তন না করে তা নিশ্চিত করার জন্য এটি ডেটা অ্যাক্সেসকে নিয়ন্ত্রণ ও সিনক্রোনাইজ করে। যদি কোনো একটি প্রসেসর খারাপ হয়ে যায়, তবে অপারেটিং সিস্টেম সেই প্রসেসরের কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে অন্য কার্যকরী প্রসেসরের মধ্যে স্থানান্তরিত করে দেয়। এরপরে
মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমের সুবিধা। একাধিক প্রসেসর ব্যবহারের ফলে কাজ অত্যন্ত দ্রুত হয়। একক সময়ে এটি একটি সাধারণ সিস্টেমের চেয়ে বেশি কাজ সম্পন্ন করতে পারে। একটি প্রসেসর ব্যর্থ হয়ে গেলেও অন্য প্রসেসর সেই কাজটা সম্পন্ন করে দেবে। প্রয়োজন অনুযায়ী সিস্টেম আরও প্রসেসর যুক্ত করা। মাল্টিপ্রসেসিং অপারেটিং সিস্টেমের অসুবিধা। সুবিধা থাকলে অসুবিধাও থাকবেই, তোমরা এটা ভালো করে জানো। অপারেটিং সিস্টেমের ডিজাইন এবং কার্যকলাপ একক প্রসেসরের সিস্টেমের তুলনায় অনেক বেশি জটিল। এটাও স্বাভাবিক, যেখানে কমপ্লেক্সিটি বেশি, যেখানে পেরিফেরালস বেশি, সেখানে তো জটিলতা থাকবেই। এই ধরনের সিস্টেম পরিচালনা করার জন্য একটি বৃহৎ প্রধান মেমোরি প্রয়োজন হয়। প্রধান মেমোরি ইন দ্য সেন্স র্যামের প্রয়োজন হয়। সাধারণ সিস্টেমে যদি 10 জিবি, 12 জিবি, 32 জিবি বা 16 জিবি র্যামে হয়ে যায়, এই ধরনের সিস্টেমে কিন্তু 192 জিবি বা 256 জিবি র্যাম পর্যন্ত সেট করা হয়ে থাকে। অতিরিক্ত প্রসেসর, জটিল হার্ডওয়্যার এবং ওএস এর জন্য সিস্টেম সামগ্রিক খরচ বেশি। সবই এখানে সেটআপের খরচা তো বেশি হবে। এরপরে আসে ডিস্ট্রিবিউটেড সিস্টেম। এটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম হলো স্বশাসিত কম্পিউটার বা নোডের একটি সংগ্রহ, যা একটি নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত থাকে এবং ব্যবহারের কাছে একটি একক সিস্টেম হিসেবে পরিচালিত হয়। ডিস্ট্রিবিউটেড সিস্টেমের বৈশিষ্ট্য। ডিস্ট্রিবিউটেড সিস্টেমে একাধিক নোড একই সময়ে ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করতে পারে। নোড ইন দ্য সেন্স কম্পিউটারকে বোঝায়। নোড মানে কম্পিউটার। সিস্টেমে নিজস্ব ক্লক রয়েছে, তাদের সময় পুরোপুরি সিঙ্ক্রোনাইজ করা যায় না। একটি নোড ব্যর্থ হলেও বাকি যে নোডগুলো সেগুলো কিন্তু স্বাধীনভাবে কাজ চালিয়ে যেতে পারে, ফলে পুরো সিস্টেমটা বন্ধ হয়ে যায় না। তার ব্যবহারকারী এবং অ্যাপ্লিকেশনের থেকে তার ডিস্ট্রিবিউটেড প্রকৃতি লুকিয়ে রাখে। ব্যবহারকারী এটিকে একটি একক সিস্টেম হিসেবে দেখতে পায়। চাহিদা অনুযায়ী সিস্টেমে নতুন নোড বা রিসোর্স যোগ করা যায়। সিস্টেম সহজে কনফিগার করা এবং পরিবর্তন করা যায়। এতে নতুন হার্ডওয়্যার এবং সফটওয়্যারও যোগ করা সম্ভব। এরপরে ডিস্ট্রিবিউটেড সিস্টেমের কাজ। এর মেন গোল কি কি? সবার ফার্স্ট রিসোর্স শেয়ারিং। নেটওয়ার্কের নোডগুলির মধ্যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার শেয়ার করা যায়। হার্ডওয়্যার ইন দ্য সেন্স প্রিন্টার, প্রজেক্টর, এগুলো সব সফটওয়্যার, মানে নানা ধরনের ফাইল সিস্টেম বা ডেটাবেসের সফটওয়্যার। দ্রুত গণনা বা পারফরমেন্স। মাল্টিপল নোড থাকে, তার জন্য এর স্পিড প্রচণ্ড বেশি হয় সাধারণ একক সিস্টেমের তুলনায়। নির্ভরযোগ্যতা এবং ফল্ট টলারেন্স। একাধিক নোডে ডেটা এবং প্রসেস প্রতিলিপি রাখা থাকে। এটি নোডে একটি নোড ব্যর্থ হলেও কাজটি অন্য নোড দ্বারা সম্পন্ন হয়ে যায়। মানে ধরো 10টা কম্পিউটার এখানে আছে, প্রতিটার মধ্যে একটা করে কপি রাখা আছে। এর ফলে ধরো নাম্বার 1 যে কম্পিউটারটা সেটা নষ্ট হয়ে গেল, বাকি জায়গায় কিন্তু তার ব্যাকআপ তোলা আছে, ওখান থেকে ব্যাকআপটা নিয়ে সেই কাজটা কিন্তু সম্পন্ন করে দেওয়া যাবে। কমিউনিকেশন বা যোগাযোগ। ব্যবহারকারীদের মধ্যে তথ্য আদান প্রদান এবং সহযোগিতা সক্ষম করা এই ধরনের সিস্টেমের প্রধান কাজগুলোর মধ্যে, এই ধরনের সিস্টেমের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা। ডিস্ট্রিবিউটেড সিস্টেমের উদাহরণ। ডিস্ট্রিবিউটেড সিস্টেমের প্রধান উদাহরণ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মানে WWW। পৃথিবীতে প্রচুর কম্পিউটার আছে, সমস্ত কম্পিউটার কিন্তু একে অপরের সাথে কানেক্টেড। এই যে আমি ইউটিউবের ভিডিওটা তৈরি করছি, আমার ল্যাপটপ ইন্টারনেটে কানেক্ট আছে, ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করছি, ইউটিউব থেকে তোমরা দেখছো, কোনো না কোনোভাবে আমার সিস্টেমের সঙ্গে গিয়ে তোমার সিস্টেমও কানেক্ট হয়ে আছে। এরপরে ক্লাউড কম্পিউটিং। পৃথিবীতে অ্যামাজনের, AWS, গুগলের ক্লাউড সার্ভিস, প্রচুর কোম্পানি আছে যারা ক্লাউড সার্ভিস দিয়ে থাকে। সেখানে কি হয়, বড় বড় সার্ভার আছে, সেই সার্ভার থেকে ছোট ছোট পার্ট তুমি ব্যবহার করতে পারবে প্রতি মাসে একটা সাবস্ক্রিপশন হিসেবে, যেখানে তুমি র্যাম, স্টোরেজ, সমস্ত কিছু, গ্রাফিক কার্ড অ্যাজ ইউ ওয়ান্ট। অনলাইন ব্যাংকিং সিস্টেম। তোমরা এটিএম এর মাধ্যমে টাকা তুলছো। পৃথিবীর সমস্ত ব্যাংকের এটিএম কিন্তু একে অপরের সঙ্গে কানেক্টেড আছে, যার ফলে তোমার কাছে ধরো অ্যাক্সিস ব্যাংকের কার্ড আছে, তুমি SBI এর এটিএম এ গিয়েও সেই কার্ডটার থেকে টাকা তুলতে পারবে। হ্যাঁ, তোমাকে কিছু সার্টেন অ্যামাউন্ট অফ ফিস দিতে হবে, বাট তুলতে পারবে। অ্যাজ ওয়েল অ্যাজ তুমি যদি বিদেশে যাও, তুমি কিন্তু কিছু কিছু ব্যাংকের কার্ড হয়, সেই কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবে। এরপরে ডোমেন নেম সিস্টেম অর্থাৎ DNS, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস, যা ডোমেন নেমগুলিকে IP অ্যাড্রেসে রূপান্তর করে। মানে তুমি এই যে google.com লিখছো, এটা কি, এটা একটা কিছু নাম, এটাকে একটা IP অ্যাড্রেসে কনভার্ট করে দেবে, যাতে কম্পিউটার সেটা বুঝতে পারে যে হ্যাঁ কোন জায়গায় যেতে হবে। তোমরা সেমিস্টার 2 এ নেটওয়ার্কিং চ্যাপ্টারে কিন্তু এই DNS সম্পর্কে পড়েছিলে, আশা করি তোমাদের মনে আছে। আর লাস্টে সবার প্রিয় মাল্টিপ্লেয়ার অনলাইন গেম। তোমরা নিশ্চয়ই BGMI, ফ্রি ফায়ার এরকম টাইপের মাল্টিপ্লেয়ার গেম খেলেছো। এই গেমগুলো কি হয়, তুমিও যেখানে খেলতে পারছো, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার দূরবর্তীতে থাকা কোনো বন্ধুও কিন্তু এই গেমগুলো তোমার সঙ্গে খেলতে পারছে। এই গেমগুলো কিভাবে হচ্ছে, এই ডিস্ট্রিবিউটেড সিস্টেমের মাধ্যমেই কিন্তু হচ্ছে। এরপরে ডিস্ট্রিবিউটেড সিস্টেমের সুবিধা, স্কেলেবিলিটি। যেহেতু আমরা এই ধরনের সিস্টেম ব্যবহার করে মাল্টিপল হার্ডওয়্যার বা নোডকে যোগ করতে পারি, তার জন্য আমরা এই সিস্টেম ব্যবহার করে স্কেলেবিলিটি বাড়াতে পারবো। নির্ভরযোগ্যতা বা রিলায়েবিলিটি। কোনো একটি অংশ বা নোড ব্যর্থ হলে পুরো সিস্টেমটা কাজ করা বন্ধ করে দেবে না, ফলে কাজের ধারাবাহিকতা বজায় থাকবে। পারফরমেন্স উন্নত। সমান্তরাল প্রক্রিয়াকরণের মাধ্যমে জটিল কাজগুলো খুব দ্রুত সম্পন্ন করা যায়, যেহেতু মাল্টিপল নোড এখানে স্ট্যাবলিশ থাকে।
এবার যা সুবিধা আছে অসুবিধা থাকবে। ডিস্ট্রিবিউটেড সিস্টেমের অসুবিধা, জটিলতা, মাল্টিপল নোড এখানে সেট আপ হয়, তার জন্য এই ধরনের সিস্টেমের জটিলতা প্রচুর বেশি। নেটওয়ার্ক সমস্যা, ধরো কোনো ধরনের নেটওয়ার্কিং সিস্টেম চলছে, যদি সেখানে নেটওয়ার্কে কোনো ইস্যু হয় তাহলে কিন্তু লেটেন্সি বেড়ে যাবে, আর লেটেন্সি বেড়ে গেলে সব কাজ করতে অসুবিধা হবে। তারপরে ডেটা নিরাপত্তা, যেহেতু সবার সঙ্গে প্রতিটা ডেটার একটা করে ব্যাকআপ দেওয়া থাকে, এতে কি ডেটা একটু কম সুরক্ষিত হয়ে থাকে। ডিবাগিং কঠিন, সিস্টেমের বিভিন্ন অংশে ত্রুটি খুঁজে বার করা এবং সংশোধন করা একটি কঠিন কাজ। আর সবার লাস্ট যে অপারেটিং সিস্টেমটা আছে সেটা হলো রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। এবার এই রিয়েল টাইম অপারেটিং সিস্টেমটা কি বলছে, যে ধরনের অপারেটিং সিস্টেম রিয়েল টাইমে কাজ করে, মানে বর্তমান সময়ে কাজ করে, তাকে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম বলে। কোথায় ব্যবহার করে এগুলো দেখবে, ট্রেনের টিকিটে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, বিমানের টিকিট রিয়েল টাইম, এগুলো কি, এগুলো যখন কাজ তখনই হবে, বুঝতে পারলে। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম হলো এমন একটি অপারেটিং সিস্টেম যা নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার নিশ্চয়তা দেয়। এই ধরনের সিস্টেমে সঠিক কার্যকারিতা কেবল ফলাফল নির্ভুলতার উপর নির্ভর করে না, বরং সেই ফলাফল কখন পাওয়া যাচ্ছে তার উপরে কিন্তু নির্ভর করে। রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য, সময় সীমাবদ্ধতা। এই ধরনের অপারেটিং সিস্টেমে কিন্তু একটা সময় সীমাবদ্ধতা থাকে, পার্টিকুলার একটা টাইমের মধ্যে অ্যাট এনি কস্ট এই অপারেটিং সিস্টেমকে কাজ করতে হবে। সব থেকে বড় এক্সাম্পল শেয়ার মার্কেট। তোমাদের মধ্যে যারা শেয়ার মার্কেট কখনো দেখেছো বা শুনেছো তারা জানবে হয়তো শেয়ার মার্কেট 9টা 15 সময় শুরু হয় প্রতিদিন, এক্সেপ্ট শনি রবিবার, আর শেষ হয় ঠিক 3টে 30-এ। এই 3টে 30-এর মধ্যে যত ধরনের বাই বা শেয়ার সেলিং এর রিকোয়েস্ট আছে সমস্ত বিষয়কে কিন্তু সম্পন্ন করতে হবে অ্যাট এনি কস্ট, কারণ এই 3টে 30-এর পরে গিয়ে আর কোনো কাজ করা সম্ভব না, পুরো সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। দ্রুত প্রতিক্রিয়া, রিলায়েবিলিটি, এই সিস্টেমগুলি অত্যন্ত নির্ভরযোগ্য হতে হয়, সামান্যতম ব্যর্থতাও বড় দুর্ঘটনা ঘটাতে পারে। তারপরে কম্প্যাক্টনেস, এই সিস্টেমগুলি প্রায় এমবেডেড সিস্টেম ব্যবহার করে, তাই এদের আকার ছোট এবং সম্পদ ব্যবহারের দিক থেকে দক্ষ হতে হয়। উচ্চ থ্রুপুট, সিস্টেমগুলিকে অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে ডেটা প্রক্রিয়া করতে সক্ষম হতে হয়। তারপরে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কত প্রকার ও কি কি। দেখো, বেসিক্যালি রিয়েল টাইম অপারেটিং সিস্টেম 3টি ভাগে ভাগ করা হয়। এক, হার্ড রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, দ্বিতীয়টা হলো সফট, আর তৃতীয়টা হলো দৃঢ় রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। এবার তোমাদের বইয়ে হার্ড আর সফটওয়্যার ব্যাপারে আছে, এই 3 নম্বর পার্টটা সম্পর্কে নেই, বাট এটা কিন্তু একটা এক্সিস্টিং পার্ট। হার্ড রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, এই সিস্টেমে সময়সীমা ভঙ্গ হওয়া একেবারে গ্রহণযোগ্য নয়। সময়সীমা মিস হলেই সিস্টেমের ব্যর্থতা বা বিপর্যয় ঘটতে পারে। এয়ারব্যাগের নিরাপত্তা বা এয়ারব্যাগ কন্ট্রোল সিস্টেম, প্রতিটা গাড়ির মধ্যে এয়ারব্যাগ থাকে, যদি সঠিক সময়ে এয়ারব্যাগটা না খোলে তাহলে কিন্তু যে সামনের সিটে বসে থাকবে বা যেটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তার চুল্লি নিয়ন্ত্রণ বা নিউক্লিয়ার রিঅ্যাক্টর কন্ট্রোল, যদি মেডিকেল লাইফলাইন সিস্টেম, মানে যেই সব সিস্টেমের মাধ্যমে অ্যাম্বুলেন্সে হোক বা হসপিটালে হোক একটা মানুষকে বা একটা পেশেন্টকে বাঁচিয়ে রাখা হয়, সেই সিস্টেমটা যদি ঠিক করে কাজ না করে বা ঠিক রিডিং না শো করে তাহলে কিন্তু একটা বড়সড় বিপদ ঘটতে পারে। এবার হার্ডের বিপরীত হলো সফট, মানে এই ক্ষেত্রে সময়সীমা কিন্তু ম্যান্ডেটরি, বাট যদি সময়সীমা অতিক্রম হয়েও যায় তার গুণগত মান কমে যায়, কিন্তু তার ফলে বড়সড় বিপদ ঘটে না। উদাহরণ কি, অনলাইন গেমিং। যদি অনলাইন গেমিংয়ে কিছুটা লেটেন্সি আসে তাহলে চলে, এমন না যে কম্পিউটার পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয়, সামান্যতম লেটেন্সি চলবে, কিন্তু তার বেশি হয়ে গেলে সমস্যা হয়। তারপরে মাল্টিমিডিয়া স্ট্রিমিং, মানে লাইভ স্ট্রিমিং যেটা তুমি দেখছো সেটা কি হয়, সবসময় লাইভ চলে, যদি তাতে একটু লেটেন্সিও আসে তাতে তুমি কিছু ইনফরমেশন হয়তো পাবে না বা কোয়ালিটি ডিগ্রেড হবে, কিন্তু তুমি কিন্তু স্টিল সেটা দেখতে পারবে। তারপরে ফ্লাইট রিজার্ভেশন সিস্টেমের ক্ষেত্রেও যদি তুমি কিছুটা লেট হয়ে যায় তুমি ফ্লাইট টিকিট পাবে না, কিন্তু তার ফলে কিন্তু তোমার বিশাল বড় ক্ষতি হবে না। আর সবার লাস্টে আছে দৃঢ় রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। এগুলি এমন সিস্টেম যা হার্ড এবং সফট রিয়েল টাইম সিস্টেমের মাঝে অবস্থিত। দৃঢ় রিয়েল টাইম সিস্টেম একটি নির্দিষ্ট সময়সীমা অতিক্রম করা সহনীয়, তবে সময়ের সাথে সাথে আউটপুটের উপযোগিতা হ্রাস পায়। কোথায় এর উদাহরণ, অনলাইন টিকিট সিস্টেম, অনলাইন নিলাম সিস্টেম। রিয়েল টাইম সিস্টেমের কাজ কি, রিয়েল টাইম সিস্টেমের কাজ টাস্ক শিডিউলিং, মানে সঠিক টাইমে কোনো কাজকে সম্পন্ন করা, সংস্থান বরাদ্দ অর্থাৎ রিসোর্স অ্যালোকেশন, তারপরে ট্রাক পরিচালনা বা ইন্টারাপ্ট ম্যানেজমেন্ট, উচ্চ অগ্রাধিকারের টাস্কগুলিকে দ্রুত পরিষেবা দেওয়ার জন্য ইন্টারাপ্টগুলিকে দক্ষতার সাথে পরিচালনা করা।
রিয়েল টাইম সিস্টেমের সুবিধা, কাজগুলি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন হয়ে যায়, অপেক্ষাকৃত গুরুত্ব কাজগুলি অন্য কাজের চেয়ে বেশি প্রাধান্য পায়, তারপরে টাস্কগুলির মধ্যে দ্রুত পরিবর্তন করা যায়, এমবেডেড সিস্টেম ব্যবহারের জন্য আদর্শ। এমবেডেড সিস্টেম মানে যেখানে অত কমপ্লেক্স সিপিইউ, র্যাম, ট্যাম থাকে না, যেখানে ছোট ছোট সিস্টেম হয়, যেমন মাইক্রো ওভেনে থাকে, নানা ধরনের গাড়িতে থাকে মাইক্রো কন্ট্রোলার যেটাকে বলে। রিয়েল টাইম সিস্টেমের অসুবিধা, সুবিধা থাকলে অসুবিধা থাকবে। সবথেকে বড় অসুবিধা, এই সিস্টেমের ডিজাইন এবং বাস্তবায়ন অত্যন্ত জটিল ও ব্যয়বহুল হয়। সম্পদের সম্পূর্ণ ব্যবহার প্রায়শই সম্ভব হয় না, কারণ এটি সময়সীমার পূরণের ওপর বেশি জোর দেয়। তো এই সিস্টেমগুলো চালানোর জন্য বিশেষ ধরনের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের প্রয়োজন হয়। সমস্ত ধরনের হার্ডওয়্যার এবং সফটওয়্যারে কিন্তু এই কাজগুলো হবে না। তো আজকের ভিডিওটা এই অবধি ছিল, যেখানে তোমরা রিয়েল টাইম অপারেটিং সিস্টেম সম্পর্কে জানলে, যেখানে তোমরা জানলে ডিস্ট্রিবিউটেড সিস্টেম কি, মাল্টি প্রসেসিং সিস্টেম কি এবং টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম কি সেগুলো সম্পর্কে। যদি কোনো ডাউট থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।